নমস্কার বন্ধুরা, বেশ কয়েকদিন পর আবার ফিরে এলাম আরও একটি সত্য ঘটনা নিয়ে। এই ঘটনা বলতে পারেন আমাদের চোখের সামনেই হয়েছে, তবে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো সেগুলো আমরা দেখিনি, কিন্তু শুনেছি আর কি। তো ঘটনা হচ্ছে মোটামুটি সালটা আমার ঠিক মনে পড়ছে না, তবে আমি পিরিয়ডটা বলতে পারি 1984 থেকে 1986 মধ্যে কোনো একটা টাইমে। এবং ঘটনাটির প্রেক্ষাপট হচ্ছে তখনকার ভিলাই, মধ্যপ্রদেশ। তো ঘটনাটি এরকম ছিল যে আমরা তখন ভিলাইয়ে থাকতাম। আমার স্কুলিং তখন ভিলাইয়েই হচ্ছে। ভিলাই একটি ছোট স্টিল সিটি, স্টিল ইন্ডাস্ট্রি আছে ওখানে, এবং স্টিল ইন্ডাস্ট্রির জন্যই ভিলাইয়ের নাম, এছাড়া আর তেমন কিছু নেই সেখানে, যেমন দুর্গাপুর আমাদের এখানকার সেরকম। তো ভিলাইয়ে আমরা থাকি তখন। আমি সদ্য গেছি, তখন ক্লাস 5-এ পড়ি বোধহয়, হ্যাঁ 5-এই পড়ি। তো সদ্য গেছি, যাওয়ার পরে তখন দেখতাম আমাদের ঠিক আমরা কোয়ার্টারে থাকতাম, এবং আমাদের ঠিক পাশের কোয়ার্টার, আমাদের ঠিক পাশের কোয়ার্টারে একজন মহারাষ্ট্রিয়ান ফ্যামিলি থাকতো, এবং তার পাশের কোয়ার্টারে একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলি থাকতো, সম্ভবত চেন্নাই বা এরকম কিছু জায়গায়, তখনকার ম্যাড্রাস সে ওদের বাড়ি ছিল। ম্যাড্রাস কিনা আমি বলতে পারবো না, তবে সাউথ ইন্ডিয়ান ছিল ওরা। মাংস মাছ এগুলো খুব অ্যাভয়েড করতো, যেরকম হয় আর কি। এবং ওরা ব্রাহ্মণ ফ্যামিলি ছিল। তো সেখানে যে ভদ্রলোক ছিল, 2 ভাই থাকতো ওখানে। 2 ভাই ভিলাই স্টিল প্ল্যান্টে চাকরি করতেন। তো তাদের মধ্যে যে ছোট ভাই, তার ওয়াইফ মারা যান। ওনার ওয়াইফ বেঁচে ছিলেন, কিন্তু আমাদের চোখের সামনেই ওই 2-3 দিনের কোনো একটা জ্বরে উনি মারা যান, এবং ডাক্তার দেখিয়েও সেরকম কোনো সুরা হয়নি। টেস্ট করার আগেই ওনার মৃত্যু চলে আসে। তো ওনার যে ভাইয়ের ওয়াইফ মারা যান, তার একটা ছোট মেয়ে ছিল। মেয়েটি হয়তো আমাদেরই বয়সী ছিল, 4-5-এই পড়তো। সেই মেয়েটির নাম ছিল শৈলা। আমি কিন্তু এখানে অরিজিনাল নামটাই বলছি, যেহেতু তারা আমার সঙ্গে আউট অফ কন্ট্যাক্ট হয়ে গেছে, আর কোনো কন্ট্যাক্ট নেই, বা সেই কোয়ার্টারও আমরা অনেক দিন আগে ছেড়ে কলকাতায় চলে এসেছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে সেক্ষেত্রে। মেয়েটির নাম ছিল শৈলা। মেয়েটির নাম আমার আজও মনে আছে, যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছিল। এবং মেয়েটি মাঝে মাঝে আমাদের কোয়ার্টারে আসতো। আমি, আমার পিসির ছেলেরা, ওই মেয়েটি, আরও কয়েকটা, যেরকম হয় আর কি, পাড়ার সব মিলে মাঠে খেলতাম। তো সেই অর্থে পরিচিত ছিল। এবং ওর টাইটেল আমার ঠিক মনে পড়ছে না, এরকমই কিছু টাইটেল ছিল, সাউথ ইন্ডিয়ান টাইটেল, আমি মনে রাখতে পারিও না। তো যাই হোক, এবার মারা যাওয়ার পরে শৈলা যখন মাঠে খেলতে আসতো, প্রথম তো 14-15 দিন, 1 মাসও আসেইনি। ওদের একটা আচমকা এভাবে মৃত্যু হয়েছে। ওদের একটা খুব একটা পিরিয়ড চলছিল। আমরা মাঝে মধ্যে ওদের বাড়ি যেতাম, কিন্তু সেইভাবে ওদের সঙ্গে ঠিক খাপ খাইয়ে উঠতে পারতাম না। আর কোথাও একটা আমাদের মধ্যে একটা ছিল, বিভেদ ছিল, যেহেতু আমরা বাঙালি, মাছ মাংস খাই এবং ওরা খায় না। ওদের ফুড হ্যাবিটসটা আলাদা, আমাদের ফুড হ্যাবিটসটা আলাদা। তো যাই হোক, বিভেদ থাকলেও বাচ্চাদের মধ্যে আর কি বিভেদ, মিলমিশ ছিল। শৈলা যখন 1 মাস পর খেলতে আসলো, তখন ওকে দেখে আমরা ঠিক একটু অন্য রকমের দেখতে লাগলো। আগে যেরকম হাসি খুশি ছিল, সেরকম হাসি খুশি কিন্তু ও নয়। ও চুপ করে বসে থাকতো মাঠের সাইডে, সেখানে অন্যান্যরা বাচ্চারা খেলছে, এবং মাঝে মাঝেই যা হয় আর কি, বাচ্চাদের দেখবেন, একটা বাচ্চা যদি বসে থাকে চুপ করে, আর একটা বাচ্চা এসে মাঝে মাঝে একটু উত্ত্যক্ত করে তাকে। হয়তো কোনো একটা ছেলে এসে বা কোনো মেয়ে এসে ওকে পট করে একটা মেরে চলে গেল, আর সে কিছু বললো না। তো এইগুলো আমরা নোটিস করতাম, এবং যেহেতু খুবই বাচ্চা ছিলাম, অতটা আমার খেয়াল নেই। তো পরবর্তীকালে
যখন আরও 2-3 মাস কাটলো, তখনও দেখতাম যে মাঠে এসে মাঝে মাঝে কাঁদছে। ও কিন্তু সিঙ্গেল চাইল্ড ছিল, মানে ওর বাবার ও একটাই মেয়ে ছিল, আর কোনো ছেলে বা মেয়ে ছিল না ওর বাবার। তো কাঁদছে, তখন আমরা জিজ্ঞেস করতাম, আমরা হিন্দিতে জিজ্ঞেস করতাম যে কি হয়েছে, কি ব্যাপার। তখনও যেটা বলতো যে ওর নাকি মাকে খুব মনে পড়ে, ওর মা ওকে খাইয়ে দিত, ও জেঠিমা ওকে খাইয়ে দেয় এখন, কিন্তু মায়ের সেই যে ভালোবাসা, সেই যে জিনিসটা, সেটা তো আর অন্য কেউ দিতে পারবে না, সেটা কিন্তু ওর মনে পড়ে। এবং শেষ মৃত্যুশয্যায় মার পাশে ছিল, সেই কষ্ট নাকি ও ভুলতে পারেনি। এই কথাটা ও বলেছিল সেই 1984 সালে। আজও কিন্তু আমার কানে বাজে এবং ওর নামটা আমার আজও মনে আছে। তারপরে যে ঘটনাটি ঘটলো সেটাই হচ্ছে যে এইখানে বলার মতো। সেটা হচ্ছে কিছুদিন পর, দিন 3-4 ও আসেনি, তারপরে দেখলাম ও আবার আসতে শুরু করলো, আবার হাসি খুশি, আবার সেই আগের মতো। তো বাচ্চা যেহেতু, আমরাও কিছু বলিনি, আর আমরা অতটা মানে খেয়ালও করতাম না, অতটা খেলার ইয়েতে থাকতাম। তো এরপরে যেটা হতো যে একটু যখন সন্ধে হয়ে আসতো, তখন কিন্তু আমাদের মধ্যে একটা, তখন হয়তো ওই ক্লাস 6-এ পড়ি, আমাদের মধ্যে একটা গল্প হতো, মানে সবাই মিলে একটা বসে গল্প করা হতো। খেলা ফেলা সব শেষ, একটু হয়তো সন্ধে হয়ে আসছে, 10-15 মিনিট পর চলে যাবো মাঠ থেকে, তখন একটা গল্প করা হতো। সেই গল্পের মধ্যে ও আমাকে এই ঘটনাটা বলে, আমাকে না আমাদেরকে বলে, অনেকজনকেই বলে। ঘটনাটা হচ্ছে যে যখন ওর মা মারা যাওয়ার পর 2 মাস কেটে গেল, তারপর থেকে ও যখন ওর বাবার সাথে শুতো, মানে ওর বাবা ওকে একা শুতে দিত না, ওর বাবার সাথেই বেডরুমে শুতো, তখন কিন্তু ও ফিল করতো যে ওর পাশে, মানে ও যদি ওর বাবা যদি বাঁ দিকে শুয়ে থাকে, তারপরে ও শুয়েছে, তারপর ওর ডান দিকে ওর বাবা, ওর বাঁ দিকে, তারপর ওর ডান দিকে, ও কিন্তু ফিল করতো যে কেউ একজন আছে এবং সে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এটাও ফিল করতো। ও তখনও কিছু দেখেনি। তারপর আস্তে 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 এমন একটা পরিস্থিতি হলো যে স্কুলে যাওয়ার সময় স্কুল বাসে ও সেই ফিলিংসটা কিন্তু করতে শুরু করলো। যখনই ওর পাশে সিট খালি থাকতো, ও ফিল করতো যে ওর পাশে কেউ আছে, ওকে ধরে আছে। যেহেতু ও একটু রোগা ছিল এবং মানে জার্কিং ফার্কিংয়ে যেন পড়ে না যায়, সেভাবে যেন কেয়ার করে নিজের লোক ধরে থাকে, সেরকমভাবে কেউ ওকে ধরে আছে। এই জিনিসটাও ফিল করার পর ও প্রথম যেটা করে ওর বাবাকে বলে, সেটা ওর বাবা প্রথমে কেয়ার করেনি। আর তখনকার দিনে এইসব যদি কেউ ভাবতো যে সাইকোলজিক্যাল প্রবলেম, তাও সাইকিয়াট্রিস্ট, এরকম সাইকিয়াট্রিস্টও কেউ দেখাতো না। তখন অনেক অন্য রকমের ইয়ে ছিল, কালচার ছিল, এত কেউ জানতো না সাইকিয়াট্রিস্ট কি, দেখাতো না, বদ্ধ পাগল হলে তবেই দেখাতো। তো বাবা ভাবে যে মেয়েটা মায়ের দুঃখে এরকম করছে। তারপরে আরও দিন কাটে, দিন কাটতে কাটতে মাঝে মধ্যে ও বাবাকে বলতো যে সন্ধ্যেবেলা রাত্রিবেলা হোমওয়ার্ক করার পরে ওদের একটা ওই কোয়ার্টারের মধ্যে একটা সুন্দর বাগিচা ছিল, বাগান মতো, সেখানে দোলনা ছিল, সেই দোলনায়ও মানে দুলতে যেত, মানে দোলনায় বসে থাকতো আর কি। সেটা ওর বাবাকে মাঝে মাঝেও বলতো যে আমি মায়ের সঙ্গে একটু দোলনায় বসবো। ওর বাবা প্রথমে তো কেয়ার করেনি, তারপর একদিন ওর বাবাও খেয়াল করে যে ওর সঙ্গে দোলনায় কোনো একটা ছায়া মূর্তি বসে আছে এবং দোলনাটাও দুলছে, সেই ছায়ামূর্তি দোলনাটাকে কন্ট্রোল করে দোলাচ্ছে। ওর বাবা সাইটিংটা পেয়ে আশ্চর্য হয়ে যায় যে কি ব্যাপার হলো, উনি কি ভুল দেখলো নাকি। এবং উনি যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, এইসব উনি বিশ্বাস করতো না। তো এবার উনি যেটা হয় ফ্যামিলির মধ্যে আলোচনা করে, ফ্যামিলির মধ্যে আলোচনা করার পরে এই ধরনের ঘটনাতে সবাই হকচকিয়ে যায়। এবং যেহেতু আজ থেকে প্রায় 40 বছর আগের ঘটনা,
তো তখন তো কালচারটা অন্য রকমের ছিল, সবাই বলে তুমি পুজো পাঠ করো, এই করো ওই করো। এই করতে করতে একজন তান্ত্রিকের উনি সন্ধান পায়। ওদের ওদের ওখানে ওই স্টেটে তান্ত্রিককে যাই হোক কিছু বলা হতো হয়তো। আমরা যেটা পাশের বাড়ির থেকে খবর পাই যে একজন তান্ত্রিক নাকি আসবে, এসে হোম যজ্ঞ করবে, মানে ওদের সাউথ ইন্ডিয়ান কোনো একটা রিচুয়াল আর কি। সাউথ ইন্ডিয়ান তান্ত্রিক কি করবে, তো যাই হোক সে এসে সে হোম যজ্ঞ শুরু করে, এবং হোম যজ্ঞ করার পরে ওর কিন্তু মানে ওই যে বাচ্চাটা শৈলা, ওর কিন্তু আবার সেই আগের মতো অবস্থা হয়ে যায়। মানে ও আবার সেই মাঠে বসে বসে কাঁদতো, আবার সেই মন খারাপ হয়ে যেত, এই জিনিসটা ফিরে আসে। তখন আমি একদিন ওকে জিজ্ঞেস করি যে কি রে, তোর কি মনটা এরকম কেন আবার? বলে জানিস তো এরকম এরকম ঘটনা ঘটেছে, তান্ত্রিক এসে যখন যজ্ঞ করেছে বা করেছে, তারপর থেকে মাকে আমি আর দেখতে পাইনি, মাকে আমি আর ফিলও করতে পারিনি। তখন যে ব্যাপারটা ঘটে যে এই ধরনের তান্ত্রিক বলেছিল কিছু লাল কার দিয়ে গেছিল, কার মানে হচ্ছে একটা দড়ি মতো, সেটা দিয়ে গেছিল, মন্ত্রপুত হয়তো ছিল, তাবিজ দিয়ে গেছিল, সেগুলো পড়তো। এবং তারপরে যেটা হয়, আমার যে পিসেমশাই ছিল, মানে বিএসপিতে ভিলেজ স্টিল প্ল্যান্টে যে চাকরি করতো পিসেমশাই, যার বাড়িতে আমি থাকতাম, তো সেই পিসেমশাই একদিন ওই শৈলার বাবার সঙ্গে ওর জ্যাঠার সঙ্গে একদিন আলোচনায় বসে, এবং সেটা আমার মুখ থেকে এই ঘটনাটা শোনার পর বসে বলে যে তোমরা যে জিনিসটা করছো এটা ঠিক করছো না। শৈলা হয় স্বপ্নে দেখছে ওর মাকে বা ফিল করছে, যাই হোক, কিন্তু ওর মা কিন্তু তোমাদের কোনো ক্ষতি করেনি। তোমরা শুধু শুধু এই যজ্ঞ করে এই করে ওকে ওর থেকে অ্যাভয়েড করছো, এবং ক্ষতি উনি করবে না। উনি যদি পিওর সোল হয়, উনি তোমাদের কোনো ক্ষতি করবে না। কাজে তোমরা কেন জিনিসটাকে করছো, বাচ্চাটাকে কেন ডিপ্রাইভ করছো? তুমি মানে ওর বাবাকে বলে, শৈলার বাবাকে, যে তুমি যদি একটা বিয়েও করো বা যাই করো না কেন, তুমি কিন্তু সেই জিনিসটা, সেই যে মাতৃ স্নেহ, সেটা কিন্তু তুমি ওকে কোনোদিন দিতে পারবে না। কাজে তুমি জিনিসটাকে সরিয়ে দাও, যা তুমি লাগিয়েছো ঘরের মধ্যে সেগুলো সরিয়ে দাও, ওর মাকে ওর কাছে আসতে দাও। তো তারপর ওর বাবা মানে, ও জ্যাঠাও বুঝতে পারে জিনিসটা, বুঝতে পেরে জিনিসগুলোকে সরিয়ে দেয়, ও তাবিজ খুলে দেয়। তারপর কিছু বছর আমরা দেখেছিলাম যে হ্যাঁ ও হাসি খুশি ছিল। তারপর যা হয়, ও বড় হয়ে যায়। ও বড় হয়ে যাওয়ার পর আমরাও কলকাতায় চলে আসি। কলকাতায় আসার পর মাঝে মাঝে ভিলাই যেতাম, ওর সঙ্গে দেখাও হতো। তখনও অনেক বড়, ওই 17-18 বছর বয়স। তখন ও এগুলো আর শেয়ার করতো না যে কিছু হয়েছে কিনা বা কিছু কিন্তু মানে ওর মধ্যে সেই দুঃখটা, সেই ইয়েটা আমি আর কোনোদিন দেখিনি, এবং আমি ওটা ফিল করতে পারতাম যে ওর মা ওর সাথেই আছে। এবং এই ধরনের ঘটনা একটা মানে অনবদ্য ঘটনা, মর্মান্তিক ঘটনা, এরকম ঘটনা কিন্তু আমি না কারুর মুখে শুনেছি, না কোনোদিন দেখেছি। ওইটাই আমার নিজের চোখে দেখা ঘটনা। আমি যদিও কোনো সাইটিং আমি দেখিনি বা কিছু করিনি, কিন্তু আমি নিজের কানে শুনেছি, এবং ঘটনাটা পুরোপুরি আমার মনে আছে। এমন একটা মনে দাগ কেটে গেছিল যে ঘটনাটা মনে আছে। ঘটনাটা অনবদ্য ঘটনা, এবং মানে আমার নিজের চোখে দেখা, এবং আমি ওর যে ভালো লাগা, ওর যে বাচ্চাটার যে ভালো লাগা, বাচ্চাটা যে মায় আসলে যেরকম ফিল করে, সেটা আমি নিজের চোখে দেখেছি। তো ঘটনাটা এই পর্যন্তই। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।